এখানে কেউ যদি একা আসে না চরম ভয় লাগবে। চারিদিকে ড্রাগনের উপস্থিতি, আর মাঝে মধ্যে ড্রাগনের যে আওয়াজ, সে আওয়াজ ভেসে আসছে। বড় কোনো অ্যানাকোন্ডা আছে, না হলে কোনো ড্রাগন আছে। 28শে মে 2026-এর সকালটা এই বলে শুরু করেছিলাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ওয়ার্ল্ডের সবচাইতে হাইয়েস্ট বা উচ্চতম গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, আর সেই সাথে ইয়েলো ড্রাগন কেভ। ঝাংজিয়াজিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন এবং গ্লাস ব্রিজ দেখার পর জলে ভিজে আমার পাওয়ার ব্যাংক তার কাজে ইস্তফা দেয়। পাওয়ার ব্যাংক মনে হয় ভিজে গেছে, পাওয়ার ব্যাংক আর চার্জ নেই পাওয়ার ব্যাংকে, আর আমার ক্যামেরায় চার্জ পড়েছে 37%। সঙ্গে চার্জার না থাকার কারণে প্রায় অনিশ্চিত হয়ে পড়ে ঝাংজিয়াজিয়ার অন্যতম আকর্ষণ ড্রাগনের গুহাতে অভিযান। এবার আমি কি করে ভিডিও শ্যুট করব, কি করে বা ব্লগ বানাবো। আজ চায়না সিরিজের ষষ্ঠ পর্ব শুরু হচ্ছে এক অনিশ্চিত সফরকে নিশ্চিত করতে। এরপর হচ্ছে চার্জিং প্রবলেম, কোথায় চার্জ করব ডিভাইস। এখন কি ফিরে যাব, ফিরে আবার আসবো, তাতে সময় যাবে। এখান থেকে যাবো হচ্ছে জায়গাটায় হাউ লং কেভ। তো এই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বেরিয়ে একটা দোকানে দাঁড়ালাম। দোকানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এদের কাছ থেকে একটা চার্জার নিলাম, দিয়ে আমার ক্যামেরা চার্জ করছি। আর এবার শুধু তো বলা যায় না চার্জ করতে দিন, সময়টা কাটাবো কেমন করে। তো এখান থেকে নিলাম হচ্ছে এক বাটি নুডলস। নুডলসের মধ্যে এখানে ডিম, গাজর, লেটুস শাক ছিল বোধহয়, লেটুস শাক এই দিয়ে বানিয়ে দিল। খেয়ে দিয়ে কীরকম। এখানে মনে হয় চামচ নেই, খেতে হবে চপস্টিক দিয়ে। চায়নায় এসে আজ প্রথম চাইনিজ ট্রাই করলাম। চায়না এসে চাইনিজ খাবারের যেরকম দাম, তার থেকে আমাদের শিয়ালদা স্টেশনের বাইরে চাইনিজের দাম অনেক কম। আর এখানকার টেস্ট একরকম, ওখানকার টেস্ট একরকম। বৃষ্টি প্রচণ্ড, এই বৃষ্টির মধ্যে আমাকে এবার রেনকোট গায়ে জড়াতেই হবে। রেনকোট গায়ে জড়িয়ে আমাকে ওখান থেকে গিয়ে সিটির বাসে উঠতে হবে। সিটি শাটল বাস, বাট এটা কিন্তু ফ্রি বাস নয়, এটা কিন্তু পেইড বাস সার্ভিস। ফ্রি বাস সার্ভিস কোথাও এখানে নেই। তো এখান থেকে যে পরবর্তী আমার গন্তব্য ড্রাগন কেভ, তো সেটা একটাই স্টপ। তার জন্য আমাকে পে করতে হচ্ছে 10 চাইনিজ ইউয়ান, মানে আমাদের ভারতীয় টাকা ধরুন 140 টাকা। তবে আমার পরামর্শ যে অবশ্যই ক্যাব নিয়ে নিন, আমারও ক্যাব নিলে ভালো হতো, কারণ এখানে অনেকটা সময় যাবে। বাস যতক্ষণ না ফুল হয় ততক্ষণ কিন্তু বাস ছাড়বে না। এবার এই ফুল হতে কী হবে, সময়টা নষ্ট হচ্ছে। এখন অলরেডি সময় বলছে বেলা 2:28 এখানকার সময়। জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন থেকে এই হুয়াং লং ডং মানে ইয়েলো ড্রাগন কেভ সময় লাগে হচ্ছে ওই 14 মিনিট মতো। একটা জিনিস দেখুন, এখানে বাসে কিন্তু টাইপ সি চার্জার, টাইপ এ চার্জার রয়েছে। তো এখানে কিন্তু ক্যামেরা চার্জ করা যায়। বাসের চার্জার রয়েছে। এটা যদি আমার মাথায় থাকতো বা আমি যদি জানতাম, তাহলে কখনো চাউমিন খেয়ে সময় নষ্ট করতাম না। ওখানে আমার যে 8 ঘন্টা 40 মিনিট সময় নষ্ট হলো, ততক্ষণে বাসে আমি আমার ডিভাইস চার্জ দিয়ে এতক্ষণে হুয়াং লং ডং পৌঁছে যেতাম। আচ্ছা, হুয়াং লং ডং আর ইয়েলো ড্রাগন কেভের মধ্যে কনফিউশন থাকা উচিত নয়। হুয়াং মানে হচ্ছে ইয়েলো, লং মানে হচ্ছে ড্রাগন, আর ডং মানে হচ্ছে গুহা। হুয়াং লং ডং মানে হচ্ছে ইয়েলো ড্রাগনের গুহা। পাবলিক ট্রান্সপোর্টে যখন ট্রাভেল করছেন তখন অবশ্যই জিপিএসটাকে অন করে নেবেন। অ্যাপেলের আইফোনের যে অ্যাপেল ম্যাপ, সেটা কিন্তু চায়নায় খুব ভালো কাজ করে, আমি আগেও বলেছি। ওইটা অন করে নেবেন, তাহলে আপনার গন্তব্য যখন আসবে আপনি তো অ্যালার্ট হয়ে নেমে যেতে পারবেন। কারণ এখানে তা বলবে না ড্রাগনের গুহা, ড্রাগনের গুহা চলে এসছে, আপনার ভাড়াটা হয়েছে ড্রাগনের গুহা। বেলা 2:52, বাস আমাকে পৌঁছে দিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাউলং ডং বা ইয়েলো ড্রাগন কেভ। শাটেল বাস হলেও কিন্তু সেটা একদম এই কেভের গেট পর্যন্তই আসবে। টিকিট আমি আগে কেটে রেখেছি, আপনাদেরকেও পরামর্শ দেবো এই ধরনের সব সাইট সিন করায় কিন্তু টিকিট অবশ্যই কেটে রাখুন, যাতে এখানে এসে টিকিটে লাইনে দাঁড়াতে না হয় বা ভিড়ে না পড়তে হয়। ভেতরে প্রবেশ করব তার আগে একবার জায়গাটা দেখে নিন কীরকম জায়গায় আমরা যাচ্ছি। চারিদিকের সিনিক বিউটি এক কথায় অসাধারণ, কিন্তু এই সিনিক বিউটি দেখতে গিয়ে আবার দেরি না হয়ে যায়, কারণ এবার যে অ্যাক্টিভিটি আমরা করতে যাচ্ছি সেখানে কিন্তু ঘন্টা 3 সময় লাগবে। চারিদিকের বিউটি এত অসাধারণ, বারবার সময় আটকে দেবে যে এখানে দাঁড়িয়ে দুটো ছবি তোলা যাক। এখানে রয়েছে টিকিট কাউন্টার, এটা টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত। পুরো ম্যাপ এখানে রয়েছে যে আমরা কোথায় যাব। এটা কিন্তু একটা কেভ, কিন্তু এই কেভে যাওয়ার আগে যেখানে যেতেই হবে সেটা হচ্ছে প্রাকৃতিক কাজকর্ম সারতে, কারণ কেভের ভেতরে কোথাও কিন্তু কোনো রকম টয়লেট নেই। কাজে টয়লেটের কাজ কিন্তু এখানেই সারুন, আর ভেতরে গিয়ে মোটামুটি ঘন্টা 3 সময় যাবে ঘোরাফেরা করতে বা সাইট সিন দেখতে। চায়নাতে আবার সব জায়গায় ইংরেজিতে লেখা নেই, কোথাও কোথাও ওদের ভাষায় লেখা আছে। বাট এ যাবৎ
3-4টে দিন কাটানোর পর মোটামুটি বুঝে গিয়েছি যে কোনটা টয়লেট। হ্যাঁ, একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, কোনটা জেন্টস টয়লেট আর লেডিস টয়লেট। কালকে ভুল করে লেডিস টয়লেট হয়ে যাচ্ছিলাম ক্যামেরা নিয়ে, কেলানি খেতাম। যাক বেঁচে গিয়েছি। আমার গাইড বলছে লেডিস টয়লেট, মুখে। ওয়াটার হুইল বা জলচক্র একটি ঐতিহ্যবাহী প্রাচীন প্রযুক্তি, যা সাধারণত নদী বা খালের পাশে স্থাপন করা হতো। নদী বা খাল থেকে জল তুলে কৃষিজমিতে সরবরাহ করা এবং শক্তি উৎপাদনের ক্ষেত্রে জলের স্রোতের সাহায্যে চাকাগুলি ঘুরিয়ে সেই শক্তি দিয়ে চাল কিংবা গম ভাঙানো, অথবা কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের আদিম রূপ হিসেবে ব্যবহার করা, যা চীনা গ্রামীণ কৃষি ব্যবস্থার একটি চমৎকার নিদর্শন। এখানেও টিকিট কাউন্টার রয়েছে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখানে এজ ম্যাটার করে না, এখানে ম্যাটার করে হচ্ছে হাইট। হাইট অনুযায়ী কিন্তু বাচ্চার টিকিট কম হবে বা বেশি হবে। আমার এখানে টিকিট পড়েছে ওই 1705 টাকা। গতকাল রাত 12টার পরে কেটেছি, যেন আমার একটু বেশি পড়েছে, 1600 টাকায় হয়ে যায়। 1600 কিছু বেশি লাগে এখানে। 7.10 কিলোমিটার এখন অব্দি হয়েছে। ঘুরে যখন আসবো তখন দেখবো কত কিলোমিটার। ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার মাইক্রোফোনগুলো দিচ্ছে যে ভেতরে কি করবে না করবে, কোথায় ঘুরছি, সব এখানে ইনস্ট্রাকশন থাকবে। আমি জিজ্ঞেস করলাম, বললো স্যার ইটস চাইনিজ, নো ইংলিশ। ইউলো ড্রাগনের কেভ, এই হচ্ছে ইউলো ড্রাগন। ইয়োলো ড্রাগন কেভ বা চীনা ভাষায় হুয়াংলং গুহা খুব বিখ্যাত বিশাল প্রাকৃতিক চুনাপাথরের গুহা। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম কার্স্ট কেভ। প্রায় 4 তলা ভবন উচ্চতা বিশিষ্ট এর ভেতরে বিশাল বিশাল সব কক্ষ, আন্ডারগ্রাউন্ডের নদী, জলপ্রপাত ও হাজার হাজার স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট রয়েছে। গুহার ভেতরের প্রাকৃতিক পাথরে তৈরি স্তম্ভগুলোকে বিভিন্ন রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে, যা ভেতরে এক জাদুকরী পরিবেশ তৈরি করে। গুহার ভেতরে একটি আন্ডারগ্রাউন্ড নদীও রয়েছে, যেখানে পর্যটকদের জন্য বোট কিংবা নৌকায় ঘুরে দেখার চমৎকার ব্যবস্থাও রয়েছে। গুগল বইতে পড়েছিলাম না, ওই চুনা পাথরের গুহা, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। তো এই হচ্ছে সেই চুনা পাথরের গুহা। এই গুহাকে এইরকম সব লাইট দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। ভেতরে টেম্পারেচার ওই 16 থেকে 18 ডিগ্রি মতো, তো ঠান্ডা আছেই। তারপরে বৃষ্টি হয়েছে, বাইরেটা স্যাঁতস্যাঁতে, চারিদিকে সব নানা রকম আলোর বিচ্ছুরণ। বোট ডক, এটাই হচ্ছে এই গুহার আসল আকর্ষণ। এইদিকে এক্সিট। কেউ হিলা ডালা না, বাট লাইক কোথায়? লাইক এখনো পাইনি, কমেন্টস পাইনি। আপনি লাইকটা করুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিন। ততক্ষণ দেখি সামনে কি রয়েছে। পৌঁছে গেছি এই গুহার সবচাইতে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেটার জন্য সবাই এই গুহাটায় আসে, বা আমি এসেছি। এখানকার বোটিং পয়েন্ট, লাইন আপ টু এম্বার্ক ফ্রম হেয়ার। এই দিক দিয়ে এম্বার্কেশন হবে। সবাই ছুটছে কখন গিয়ে বোটে উঠবে। অন্যান্য সময় এই জায়গাতে প্রচুর ভিড় থাকে, এখন তাও ফাঁকা আছে। এই নদীটার নাম হচ্ছে সাংসুই নদী, সাংসুই রিভার। এই রিভারে বোট রাইড করতে হবে, এবং এই বোট রাইড করারটাই হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ। সবাইকে লাইফ জ্যাকেট করতে হবে, কারণ এখানে কিন্তু জলের গভীরতা মারাত্মক। আমাদের যেমন রয়েছে ফল্গু নদী, মাটির তলা দিয়ে বয়, এখানে হচ্ছে সাংসুই নদী, সাংসুই রিভার। একদল যাচ্ছে, একদল ফিরছে। চুনা পাথরের গুহা আমি অনেকবার দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আন্দামানের বারাটাঙেও রয়েছে, আমাদের ভাইজাগেও রয়েছে, বোরাকে, আর অনেক জায়গায় রয়েছে। কিন্তু এই গুহার মধ্যে এরকম নদী বয়ে যাচ্ছে, সেখানে বোটিং। উঠে পড়লাম বোটে, সামনে বসেছি। সামনে না বসলে ভিউটা দেখাতে পারতাম না। কি লেভেলের এখানে অ্যাডভেঞ্চার হয়, সবাই এক্সাইটেড ভাই। আরে ভেতরে কিন্তু কোনো ফোনে নেটওয়ার্ক নেই। ও লোকে সেই লেভেলের মজা করছে। ইয়েলো ড্রাগন, এই হচ্ছে ইয়েলো ড্রাগন। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইয়েলো ড্রাগন, মানে এটা লাইটে তৈরি করা হয়েছে এরকম।
সেই অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চার। যত আমরা আগে আগে যাচ্ছি না তত ঠান্ডা লাগছে। আমি বলছিলাম না একটু পরে ঠান্ডা লাগবে। তো এবার যে দৃশ্য দেখাবো এটা দেখার পর আপনাদের কিন্তু শরীরে উত্তেজনায় গরম হয়ে যাবে। লাইটিংটা জাস্ট ফিল করুন। Меня не пустили из-за моего веса. লাইটগুলো প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আর মাঝে মধ্যে ড্রাগনের যে আওয়াজ, সে আওয়াজ ভেসে আসছে। Маша, улыбается, Маша. Что такое? Что это было? Танки хотел прыгать. Я дал сон с малиной, блядь, по ногам. Страшно было, брат. Не помню, был сам. Это мам? Да. А, 360 снимок. Она может быть разная. Я сам хочу купить наручники, чтобы это было. А вот это, знаешь, когда работа носит, она не крутится, а снимает 360. Она так общалась, да, это как камера, которая тебя подсадит. চারিদিকে ড্রাগনের উপস্থিতি। এখানে কেউ যদি একা আসে না, চরম ভয় লাগবে। বারবার মনে হচ্ছে এই গুহাতে হয়তো বড় কোনো অ্যানাকোন্ডা আছে, না হলে কোনো ড্রাগন আছে। আর কি বিকট বিকট মাঝে মধ্যে আওয়াজ আসছে, নিজেরই ভয় লাগছে। Не знаю, как я, на мое место я бы старше раз. Через федерацию говорит. গুহাটা এমনভাবেই তৈরি হয়েছে যে গুহাতে একদিক দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল আর এক দিক দিয়ে শেষ হয়ে গেল। এত সুন্দর একটা জার্নি, লাইফ টাইম মনে রাখবো। এই গুহার ভেতরে নেটওয়ার্ক কাজ করে না, কিন্তু এখানে ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই। এইরকম একটা দুর্গাপুজোর থিমও চাই। বোট রাইড করার পর সব মিলিয়ে প্রায় 300 সিঁড়ি হাঁটতে হবে। 300 সিঁড়ি রয়েছে এখানে। আমরা ওই নিচ থেকে উঠে এলাম। দৃশ্য দেখুন কি সুন্দর। এইরকম হচ্ছে সিঁড়ি, এই দিয়ে উপরে উঠতে হবে। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট। একটা চুনা পাথরের গুহাকে কি বানিয়ে দিয়েছে না, শুধু লাইটের খেলা। লাইট আর হচ্ছে কনসেপ্ট। এই হচ্ছে স্ট্যালাগমাইটের কলাম। কি ঠান্ডার স্যাঁতস্যাঁতে, এখনো জল চুঁচুয়ে পড়ছে। ফসিলস। বাহ, এই পাথরগুলো থেকে ফসফরাসের মতো আলো বেরোচ্ছে। নাইট্রাস স্টোন, এগুলো এখানে বিক্রি হচ্ছে। এখান থেকে আলো বেরোচ্ছে। এগুলো কোনোটা 199, কোনোটা 39, এরকম সব দামের। এরকম গলার লকেটও আছে। এই যে ড্রাগন, ফসফরাস টাইপের ড্রাগন, তারপরে ব্রেসলেট, সব এগুলো বিক্রি হচ্ছে এখানে।
এর মধ্যে সব বিভিন্ন পোকা রয়েছে, তার উপর পাথর তৈরি করে দেওয়া হয়েছে, সব জ্বলছে ফসফরাসের মতো। আমরা ছোটোবেলায় সেই কিনতাম না ফসফরাস, রাত্রেবেলায় জ্বলতো ফসফরাসের পাতা, তো এগুলো দেখতে এরকম ফসফরাসের মতো। সামনে রয়েছে বিশাল সিঁড়ি। চলো সিঁড়ি ধরে উঠি তাড়াতাড়ি। শেষ নয়, সামনে আরও আছে, বলেছি না সবাই তো খেলা শুরু হয়েছে। কি লাগছে ভেতরটা, এক একটা পাথরের এক এক রকম আকৃতি, আর যা লাইট দিয়ে রেখেছে না, রকেট লঞ্চিং টু দ্য স্কাই। এই পাথরের আকৃতিগুলো এরকম দেখে মনে হচ্ছে না আকাশের দিকে রকেট তাকিয়ে আছে, বাট আমার তো অন্য কিছুই লাগছে। আরে লাইটগুলো না প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ইগল লুকিং। এক একটা পাথরের এক এক রকম শেপ, আর সেই পাথরগুলোকে নানা রকম নাম দেওয়া হয়েছে, আর এই লাইটগুলো প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বাট আমাদের যেতে হবে ওই সামনের দিকে। আর এই যে দেওয়ালে এরকম স্টোনের দেওয়ালে সবসময় ড্রাগন, আবার ড্রাগন, এন্টার দ্য ড্রাগন। এগুলো সবই কিন্তু পাথর, বাট এগুলো এমনই সব একটা আকৃতি, আর এখানে এমনই লাইট যেন মনে হচ্ছে কোনো প্রাগ ঐতিহাসিক যুগের কোনো সব জন্তু জানোয়ারের রূপ নিয়েছে। জাস্ট লাইটটা দেখুন, লাইটটা মনে হচ্ছে লেজার দিয়ে পুরো কেটে দিচ্ছে। ইয়েলো ড্রাগন কেভ, তার জন্য সব লেখাই হলো। সবই ঠিক আছে, এবার সিঁড়ি ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকে এখানে বয়োজ্যেষ্ঠরাও রয়েছেন যারা লাঠি নিয়ে এসছেন। তখন যেমন ঠান্ডা লাগছিল, এখন আর ঠান্ডা লাগছে না, এখন গরম লাগছে। এই গুহার সবচেয়ে বিখ্যাত স্ট্যালাগমাইট স্তম্ভটির নাম সি স্টেবিলাইজিং নিডল। এটির উচ্চতা 19.2 মিটার এবং অত্যন্ত পাতলা। চীনে এটা এতটাই মূল্যবান যে এর জন্য বিপুল অঙ্কের ইন্স্যুরেন্স বা বীমা করা আছে। ভারতীয় টাকা যার মূল্য প্রায় 140 কোটি টাকা। 100 মিলিয়ন চাইনিজ ইউয়ানের ইনশোর করা হয়েছে এই সবচেয়ে লম্বা গুহার স্ট্যালাগমাইটটাকে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একটা পাথরের দাম 100 মিলিয়ন। এই জায়গাটা হচ্ছে ইকো পয়েন্ট, মানে এখানে কত জোরে তুমি চিৎকার করতে পারো
তোমার প্রতিধ্বনি যেন শোনা যায়। ওঠা এক কষ্ট, নামা এক বিপদ, যদিও লাইট রয়েছে প্রচুর। এরপর এরপর নিচে যাওয়ার এখানে মোস্ট 100 স্টেপ, 100টা সিঁড়ি রয়েছে। 100টা সিঁড়ি পেরিয়ে তার নিচে যাব। ছোটোবেলায় সে সিঁড়ি ভাঙা অঙ্ক করতাম না, ওই সিঁড়ির যেমন কোনো শেষ নেই, এই সিঁড়িরও কোনো শেষ নেই, চলেই যাচ্ছি 100 স্টেপস। আমার তো মানে 100 পার করে গিয়েছে। ওঠার সময় অতটা কষ্ট হয় না, কিন্তু নামার সময় না পুরো শরীরে ভর, পায়ের ওপর পড়ে তো আর চেপে চেপে হাঁটতে হচ্ছে। সিঁড়িগুলো ছোট ছোট, ওইদিকে সিঁড়ি, নিচে সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি। বলেছিলাম শুরুতে যে এখানে 2-3 ঘন্টা সময় লাগবে মিনিমাম, তাও তো ভেতরে অনেকটা ফাঁকা ছিল বলে বোটের ওখানে লাইন পড়েনি। এই ছুটির দিন হতো না, বিশাল লাইন পড়তো। কোথায় আছে না যে শেষ হয়েও হইল না শেষ। এই ফিরে যাওয়ার রাস্তাটা কত সুন্দর। এখানে এন্ট্রি পয়েন্ট থেকে এক্সিট, মিডিল পয়েন্ট সব জায়গাতে রয়েছে কোনো না কোনো চমক। যখন এই গুহাটা আবিষ্কার হয়েছিল 1985 এই জায়গাটা। প্রত্যেক জায়গায় লেখা আছে এক্সিট, এক্সিট আর নাই, চলেই যাচ্ছি। কত রকম যে লাইটিং। আবারও সিঁড়ি। এখানেও একটা নদী আছে। এখনো 300 মিটার হাঁটতে হবে, 300 মিটার। আরে এই পাথরগুলো কিরকম? এখানে গুহার ছাদ থেকে সব জল চুঁয়ে চুঁয়ে পড়ছে। আর 200 মিটার। এই ট্রেলটা কি দারুণ না? সময় বলছে বিকাল 4টে বেজে 35 মিনিট। ডিস্টেন্স বলছে 9.62 কিলোমিটার। সারাদিনে হাঁটাহাঁটি হলো, দুর্দান্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরে এসে মনে হচ্ছে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিই, যেন অন্য একটা জগৎ এতক্ষণ ধরে ছিলাম। কেভ থেকে বেরিয়ে আসার পর না আরও অনেকটা পথ হাঁটতে হয় পার্কিং পর্যন্ত পৌঁছানোর জন্য। আর এখন 10.6 কিলোমিটার। কালকে হেঁটেছিলাম 10, আজকে 10, দুদিনে 20। আগামীকালও হাঁটতে হবে। অবশ্য আগামীকাল যাব হচ্ছে চংচিং, একটা ট্রেন জার্নি আছে। ট্রেন জার্নির ব্লগ আর বানাবো না, কারণ অলরেডি একটা বানিয়ে ফেলেছি আমি। উঠে পড়লাম শাটল বাসে, যে বাসে করে যাবো হচ্ছে উইলিং ইওয়ান। ভাড়া নিল হচ্ছে 4 টাকা। এই যে পাশের লোকটা আমাদের রাখি আছে, ভরপুর মদ খেয়েছে লোকটা, ভরপুর। হেভি গন্ধ আসছে, মদ খেয়ে রঙিন জগতে চলে গেছে লোক। শরীর দিচ্ছে না বলবো না, কারণ এখন আবার গিয়ে লাগেজ নিয়ে জার্নি করতে হবে, গিয়ে আমাকে রান্না করতে হবে। এবার আমি যদি বলি শরীর দিচ্ছে না তাহলে হবে না, কারণ ছাতার মাথায় চাউমিন খেয়ে আমার কিচ্ছু হয়নি। আজকে বেরিয়ে একটু আলু কিনবো, যদি আলু পাই, আলু আর ডিম কিনবো। রাত্রে ডিম সেদ্ধ আর ভাত, কালকে ডিম সেদ্ধ ভাত খেয়েছিলাম বলেই আজকে এনার্জি আছে। কিন্তু একটাই সমস্যা, আমার চালের স্টক বেশি নেই। এর বাড়ি থেকে চাল কম দিয়েছে আমাকে, খেয়ালও করিনি, পটাশি চাল কম দিয়েছে। 2 কেজি দিতে বলেছিলাম, দিয়েছে 1.5 কেজি। একা বেরোনোর মধ্যে যে আনন্দ আছে, একা ঘুরে বেড়ানোর মধ্যে যে একটা দারুণ অ্যাডভেঞ্চার আছে, এটা আর কোথাও হয় না। নিজের মালিক যখন আমি না, আর আমি একা থাকতে বেশি পছন্দ করি। গ্রুপ ট্যুর করতে হয়, সেখানে দর্শকদের সঙ্গে দেখা হয়, সবার সাথে মেশা হয়, গল্প করা হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু তার মধ্যে কোথাও ট্রাভেল উইথ কৌশিকতা থাকে না, তখন কৌশিক থাকে। বাট যখন আমি ক্যামেরা নিয়ে নিজে বেরিয়ে পড়বো না, তখন আমি মানে মুড সুইং করে তখন আমি অন্য লেভেলে চলে যাই।
40 টাকা বাঁচানোর জন্য 4 টাকার বাসে উঠেছিলাম, হয়ে গেলাম পুরো 4 অক্ষরের। বাস আমাকে যেখানে নামিয়ে দিয়েছে, যেখানে স্টপ, সেখান থেকে যে হোটেল 2.5 কিলোমিটার দূরে, কি এখন হাঁটবে এত হেঁটে এসে, আর পা চলছে না। এখানে রাস্তার ধারে সবুজ ঘাস, এখানেই বসে পড়েছি। বসে পড়ে মনে হচ্ছে আমার ক্যাব বুক করতে হবে। বেকার হয়ে গেল, বেকার। বাসগুলো না একটা রুট দিয়ে যায়। এবার আমার যে হোটেল সেটা ভেতর দিকে, ওই কাছাকাছি বাস স্ট্যান্ডও রয়েছে। আমি ভেবেছিলাম বাসটা বোধহয় বাস স্ট্যান্ড যাবে, বাট বাস স্ট্যান্ড যায়নি। আমাকে বললো যে আপনি এখানেই নামুন। কি বুঝেছে কি জানি, হতে পারে হয়তো আমারও বোঝার ভুল। যাই হোক, এখান থেকে ক্যাব নিলাম। আজকে এই বাসের চক্করে না অনেক সময় নষ্ট হলো। আর সারাদিন আজকে এত কিছু দেখছি না, পুরনো দেখা জিনিস সব মন থেকে তাড়াতাড়ি মুছে যাচ্ছে। যা দেখছি হঠাৎ করে মনে হচ্ছে এই রাস্তাতে আমি এসেছি, তারপরে মনে হচ্ছে না আমি তো এই রাস্তায় আসিনি। এখানে একটা জিনিস শিখিয়ে রাখি, ধরুন এরকম সিচুয়েশন আপনার সাথে হলো, এরকম জায়গায় এসে যে আপনি ক্যাব বুক করেছেন, এক জায়গায় নামবেন খানিকক্ষণের জন্য, দিয়ে লাগেজ নিয়ে আবার এক জায়গায় যাবেন, বা লাগেজ না নিয়ে যাবেন, মানে ডেস্টিনেশন চেঞ্জ করবেন কয়েক মিনিটের ব্যবধানে। সেক্ষেত্রে ট্রিপটাকে এন্ড না করে ওটাকে এডিট করা যায়, এডিট ট্রিপ বা এডিট এন্ড করা যায়। এডিট এন্ড করে যদি নতুন ডেস্টিনেশন দিয়ে দেন, তাহলে আবার এই ক্যাবেই আপনার বুকিং হয়ে যাবে। তা আমি সেটাই করলাম, এই ক্যাবেই আবার বুক করে নিলাম। জাস্ট ওই পাশে যাব, লাগেজটা নেব, হ্যাঁ লাগেজটা নেব, নিয়ে আবার উঠে যাবো, দিয়ে বেরিয়ে যাবো। ইয়েস 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 ইয়েস। খুব অল্প সময়ের মধ্যে হোটেল থেকে লাগেজ সংগ্রহ করে উইল ইওয়াং থেকে ফিরে এলাম ঝাংজিয়াচি সিটিতে। আজকে রাত্রিবাস হবে এই শহরে। হোটেল আগে থেকেই বুক করা ছিল। পৌঁছে গেলাম সেই ঠিকানায়। এবার ক্যাব আমাকে যেখানে নামিয়েছে, রাস্তা ওইদিকে, আর এই হোটেলটা নিয়ে কেন কনফিউশন হচ্ছিল একটুখানির জন্য দেখাই। এখানে যতগুলো বিল্ডিং রয়েছে, প্রত্যেকটা বিল্ডিং সেম, কালার সেম, হাইট সেম, ইচ অ্যান্ড এভরিথিং সেম। এটা একটা অ্যাপার্টমেন্ট এরিয়া। এইখানে 21 নম্বর এটাই হচ্ছে হোটেল। আই উইল টেল ইউ হাউ টু ওপেন দ্য আউট গেট। হ্যাঁ, এবার এ দেখাবে আমাকে যে এখানকার গেট কী করে খুলতে হয়। ডিম টিপতে হবে, ডিম। ওকে ওকে ওকে। এই গেট লক হয়ে গেল, ঠিক আছে, ওইটাকে টিপতে হবে। টিপলে ডিম, তবেই গেট হবে, খুল যা সিম সিম। কি জায়গা, সব বিল্ডিং একই রকম। এইরকম অ্যাপার্টমেন্ট এর হয়তো 5 তলা 6 তলা বা 7-8 তলায় হোটেল রয়েছে। টাইম 6টা 15। রুমের যা সাইজ আমার মনের থেকেও বড়। ছবিতে এগুলো বোঝা যায় না, বাস্তবে বোঝা যায়। জাস্ট রুমটা দেখাই। ধরুন আমি গ্রুপ ট্যুরে এসেছি, কোনো গেস্টকে আমি এরকম রুম দিলাম, তারপর কী হবে আপনারাই বলবেন। এই দরজা, ঢুকলাম, রুম শেষ। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা বিছানা, একাই এখানে আঁটবো। আমি সিঙ্গেল অপশন দিয়েছিলাম মনে, এরকম রুম দিয়েছে আমাকে হয়তো। বাথরুম কিন্তু বেশ সুন্দর, চকচকে আছে। রুমের থেকে বাথরুমটাই বড় লাগছে। দুটো টাওয়েল দিয়েছে, শাওয়ার রয়েছে, শাওয়ার জেল রয়েছে, গরম জল তো রয়েছে। মানে একটা অ্যাপার্টমেন্টকে হোটেলে এটা কনভার্ট করেছে, অনেকটা বিএনবি টাইপের। একটাই মাত্র জলের বোতল দিয়েছে, একটা টিভি, এসি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর ফোন টোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে। ওয়াইফাইয়ের স্পিড মোটামুটি আছে। আর এখানে চপ্পল আছে, স্লিপার। একটা জানলা আছে, জানলায় নেট আছে। আমার তো আজ রাতেটুকু থাকা, কালকে সকালবেলা তো এখান থেকে যাবো হচ্ছে আমি তিয়ানমেন মাউন্টেন দেখতে। 8টার সময় বেরোবো। তিয়ানমেন দেখে এসে এখান থেকে লাগেজ নেবো। লাগেজ নিয়ে একদম স্টেশন কাছেই রয়েছে হচ্ছে জাংজিয়াজিক স্কি। ওই স্টেশন থেকে ট্রেন নিয়ে একদম হচ্ছে চংকিং। বাট আপাতত যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই কাছে একটা সুপার মার্কেট রয়েছে। সুপার মার্কেটে গিয়ে আমাকে কিছু জিনিসপত্র কিনতে হবে, যেমন ডিম, আলু, এগুলো কিনতে হবে। রান্না করতে হবে তো, খেতে হবে তো। রুম থেকে বেরিয়ে আসার পর এই চত্বরে কিন্তু রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, ছোটোখাটো দোকান। বাট আমি যেখানে যাব সেটা এখন এখান থেকে লাগবে হচ্ছে 4 মিনিট। আমি যাব হচ্ছে এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরে। সেই ডিপার্টমেন্ট, হাই হাই হ্যালো, লোকজন এখানে আলাদাই মজাতে আছে, খাওয়া দাওয়া করে। হ্যালো হ্যালো, এখানকার লোকজন আলাদাই জগৎ থাকে, হ্যাঁ মজাতেই থাকে সবসময়। লোকজন ভালো, বিশাল কুল। আর ওই হচ্ছে স্টেশন, কালকে ওখান থেকে ট্রেন রয়েছে। মানুষকে নিজের মনের ভাষা বোঝানো, মানুষের ভাষা বোঝা, দোকানপাট খোঁজা কঠিন ব্যাপার এখানে। এই কদিনে যা মোটামুটি বুঝে নিয়েছি, আমি এখানে 1 মাস কাটিয়ে দিতে পারবো, অ্যাটলিস্ট যতদিন আমার ভিসার মেয়াদ রয়েছে। আমার কোনো অসুবিধাই হচ্ছে না এখানে, সত্যি কথা বলছি। এই পুরো জায়গাটা জুড়ে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আর সেই সঙ্গে আমি যে দোকান চাইছি অর্থাৎ সুপার মার্কেট, সেটাও রয়েছে। চায়নাতে এসে এখন অবধি কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো প্রবলেম হয়নি। মানুষজন হেল্পফুল, সবাই এসে কথা বলে, ক্যামেরা দেখে কেউ বিরক্ত হয় না, হাই হ্যালো। সুইজারল্যান্ডে যেমন মানুষজন একটু গম্ভীর, এখানকার লোকজন কিন্তু বেশ বিন্দাস, মস্তিতে আছে। খুঁজলে ভগবানও পাওয়া যায়, শুধু পাচ্ছি না আলু। বললো কোথায় একটা পাওয়া যাবে, এর উপরে কোথায় নাকি একটা উপরে মার্কেট আছে, সেখানে পাওয়া যাবে। বললাম আর উপরে যাওয়ার দরকার নেই। বাট এখান থেকে পেলাম হচ্ছে ডিম, 4খানা কাঁচা ডিম নিলাম, একটা পাউরুটি, জলের বোতল, সব মিলিয়ে পড়লো হচ্ছে 11 টাকা। মিটালাম, চলে এলাম। সন্ধ্যে 6টা বেজে 17 মিনিট। অনেক ঘুরলাম, ঘুরে ঘুরে নিজের
বাসা অবধি পৌঁছে গেলাম, বাট নিজের ভাষায় কাউকে বোঝাতে পারলাম না এক পিস আলু পাওয়া যাবে কি না। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে আমাদের চায়না সিরিজের পরবর্তী পর্বে। যে পর্বে আমি যাব হচ্ছে তিয়ানমেন মাউন্টেন, আরও একটা খুব সুন্দর জায়গা যেখানে রয়েছে হেভেন গেট। সেই সাথে এই জাংজিয়াজি থেকে রওনা দেবো হচ্ছে আরও একটা নতুন শহরের উদ্দেশ্যে, যার নাম হচ্ছে চংকিং। সবাই খুব ভালো থাকুন, ফিট থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আর আপনার মূল্যবান কমেন্টস অবশ্যই কিন্তু রেখে যাবেন যে কেমন লাগছে এই চায়না সিরিজ। সবাইকে টাটা, বাই বাই, আর লাভ ইউ।